আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এটা আমার প্রথম ভিডিও। জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন। আজকে তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু অংশ আমি পড়াবো। পড়ানোর শুরুতে তোমাদের কিছু কথা বলতে চাই। যারা বায়োলজি লাভার্স তাদের নিয়ে আমার কোনো কথা বলার নাই। যারা বায়োলজি হেটার্স, যদি বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান তুমি যদি নিয়ে থাকো, তাহলে বায়োলজি হেটার্স হলো তোমাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। এজন্য যারা বায়োলজিকে অপছন্দ করো তাদের জন্য আমি একটা ইনফরমেশন বলতে চাই। যারা শুধু বই পড়ে, তাদের পড়ার পরে মনে থাকে অনলি 10 থেকে 20%। আর যারা মনোযোগ থাকে এবং শোনে, তাদের মনে থাকে 20 থেকে 30%। আর যারা একই সাথে চোখে দেখবে, কানে শুনবে এবং মনোযোগ থাকবে, তাদের পড়াটা মনে থাকে প্রায় 50%-এর উপরে প্রাথমিক অবস্থায়। এজন্য বায়োলজি হেটার্স থেকে বায়োলজি লাভার্স হতে হলে তোমাকে এই 3টা জিনিস ফলো করতে হবে এবং আমার সাথে ধৈর্য ধরে থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ তুমি একদিন হয়তোবা কমেন্টে লিখতে পারো যে আব্দুল্লাহ স্যারের ভিডিও দেখে আমি এখন বায়োলজি লাভার্স। ইনশাল্লাহ আমি সেই দিনের অপেক্ষায় থাকব। তাহলে আজকে আমরা যে টপিকসটা নিয়ে শুরু করেছি সেটা হলো জীববিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন। কোষ ও এর গঠনে আমরা আজকে যে বিষয় নিয়ে পড়াশুনো করব সেটা হলো কোষের ইতিহাস। কোষ কাকে বলে, কোষের বৈশিষ্ট্য। আরেকটা হলো সাইটোলজি অর্থাৎ কোষবিদ্যা। তোমরা যারা এই ভিডিওটা দেখবা তাদের জন্য আমার একটা কথা, সেটা হলো তুমি ভিডিওটা ক্লিক করার সাথে সাথেই তুমি একটা খাতা নিবা, একটা পেন্সিল নিবা, একটা রাবার নিবা এবং আমি মনে করি যে তুমি আমার সামনেই বসে আছো এবং তুমি মনে করবা যে আমার সামনে স্যার পড়াইতেছে। তাহলে ইনশাল্লাহ তোমার পড়া হয়ে যাবে ইনশাল্লাহ এর মধ্যেই, এবং বোঝানোর দায়িত্ব আমার। বায়োলজি যে মুখস্থ পড়া নয়, এটা তোমাদেরকে আমি বোঝাই দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি ভালো করে। তাহলে এখন তোমার কাজ হলো তোমার খাতায় এক সাইডে কোষের ইতিহাস এই পয়েন্টটাকে ইন্ডিকেট করো। কোষ কাকে বলে এটাকে লিখে নাও। কোষের বৈশিষ্ট্য, সাইটোলজি, এই 4টা সম্পর্কে আমরা পড়ব। প্রথমে আমরা যে বিষয়টাকে বিশ্লেষণ করব সেটা হলো বায়োলজি। বায়োলজি এখান থেকে দুইজনের সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এখানে দেখো আমি 2টা চিত্র দিয়েছি। একটা হলো অ্যারিস্টটল, আরেকজন বিজ্ঞানী থিওফ্রাস্টাস। বায়োলজি শুধু যদি তোমার আসে যে বায়োলজির জনককে, তাহলে বিজ্ঞানী অ্যারিস্টটল হবে। বিজ্ঞানী অ্যারিস্টটল। তুমি জানো যে বায়োলজির মধ্যে উদ্ভিদ বিজ্ঞান রয়েছে এবং প্রাণী বিজ্ঞান রয়েছে, উভয়েরই জনক হলো বিজ্ঞানী অ্যারিস্টটল। যদি শুধু আসে যে বোটানির জনককে, বোটানি উদ্ভিদ বিজ্ঞানের জনককে, তাহলে হবে হলো বিজ্ঞানী থিওফ্রাস্টাস। বিজ্ঞানী থিওফ্রাস্টাস। তাহলে এখানে 2টা পয়েন্ট বুঝলাম যে বায়োলজি
অর্থাৎ জীববিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল, আর যদি শুধু বলে বোটানির জনককে তাহলে বিজ্ঞানী থিওফ্রাস্টাস। এই বায়োলজি দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে। এক নম্বরে দুইটা গ্রিক শব্দ, এক নম্বরে বায়োস, আর একটা হলো লোগোস। তোমরা জানো যে বায়োস শব্দটার অর্থ হলো লাইফ, অর্থাৎ জীবন, জীবন। এবার দেখো লগস শব্দের অর্থ তোমরা জানো যে স্টাডি। তাহলে সহজ কথায় আমরা বায়োলজি বলতে পারি জীবন সম্পর্কিত পড়াশুনোকেই বলা হয় বায়োলজি। তাহলে এখান থেকে দুইটা পয়েন্ট তোমাকে ইন্ডিকেট করে দিতেছি। সেটা হলো যদি আসে বায়োলজির জনককে, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান সব কিছু মিলায়ে জনককে, তাহলে হবে বিজ্ঞানী অ্যারিস্টটল। আর যদি শুধু আসে যে বোটানির জনককে, তাহলে মনে রাখবা থিওফ্রাস্টাস। এবং বায়োলজি কয়টা শব্দ থেকে এসে? দুইটা গ্রিক শব্দ, একটা হলো বায়োস আর একটা কি লোগোস। তাহলে বায়োস শব্দের অর্থ লাইফ এবং লোগোস শব্দের অর্থ হলো স্টাডি। তাহলে জীবন সম্পর্কিত জ্ঞানকেই অথবা জীব সম্পর্কিত পড়াশুনোকেই বলা হয় বায়োলজি। ঠিক আছে, এখন দেখো বায়োলজির পরে আমরা শিখব হলো কোষের ইতিহাস। কোষের ইতিহাস, কোষের ইতিহাস সম্পর্কে যে বিজ্ঞানীর নাম প্রথমে আসবে তিনার নাম হলো বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক। এই যে দেখো যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ উপরে, ইনি হলো বিজ্ঞানী রবার্ট হুক। দেখো মাইক্রোস্কোপিক যন্ত্র নিয়ে বসে আছে। দেখো বিজ্ঞানী রবার্ট হুক ছিলেন রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির একজন রক্ষক। তিনি প্রথমে কোষ আবিষ্কার করে, অর্থাৎ সেল আবিষ্কার করে। এটা আবিষ্কার করে হলো 1665 সালে। 1665 সালে। এবং কিভাবে আবিষ্কৃত হয়েছিল? তোমরা জানো যে আগেকার দিনে কেমিক্যালের যে বোতলগুলো সেগুলোর যে সিপিগুলো ছিল, এখানে কেমিক্যাল আছে মনে করো এই বোতলে কেমিক্যাল, এই কেমিক্যাল রাখার বোতলগুলো ছিল কাঁচের, আর এই সিপিগুলো ছিল হলো কাঠের। উনি দেখেছিল যে কাঠ বাইরের থেকে দেখতে নিরেট মনে হয়, অথচ এটাতে পানিতে যদি ডোবানো হয় তাহলে এটা পানির মধ্যে ভাসতে থাকে। তা উনি এই কাঠের টুকরাটাকে পাতলা করে কাটার পরে উনি ওনার এই মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে দেখেছিল যে কাঠের মধ্যে ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র আছে। এই ছিদ্রগুলো কাঠের মধ্যে ছিদ্র আছে। দেখো এই ছিদ্রগুলো উনি তুলনা করেছিল মৌমাছির চাকের মতো দেখতে, এবং এই ছোট ছোট ঘরগুলো অথবা ছিদ্রগুলোকে উনি নাম দিয়েছিল ক্ষুদ্র প্রকোষ্ঠ। এটার নাম কি দিয়েছিল? ক্ষুদ্র প্রকোষ্ঠ। এবং আমরা জানি যে স্বাভাবিকভাবে কোষ খালি চোখে দেখা যায় না। এই যে ক্ষুদ্র প্রকোষ্ঠ,
এগুলোই মূলত ছিল কোষ। আর এই সেল বা কোষ শব্দটা এসেছে ল্যাটিন শব্দ, এটা এসেছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে। সেলুলা শব্দটার অর্থই হলো ক্ষুদ্র প্রকোষ্ঠ, তাহলে মোটামুটি একটা জানতে পারলাম যে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেছে। এই কোষ বা সেল শব্দটা এসেছে ল্যাটিন শব্দ, যার অর্থ হলো ক্ষুদ্র প্রকোষ্ঠ। এবং ইনি কোষ নিয়ে যত গবেষণা করেছিল সেগুলো যে গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেছিল, এই গ্রন্থের নাম একটু মনে রাখতে হবে। এই গ্রন্থটার নাম হলো মাইক্রোগ্রাফিয়া। এই গ্রন্থের নাম কি? মাইক্রোগ্রাফিয়া। তাহলে কোন গ্রন্থের মাধ্যমে প্রকাশ করে? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের মাধ্যমে প্রকাশ করে। তাহলে গ্রন্থের নাম হলো মাইক্রোগ্রাফিয়া। স্বাভাবিকভাবে আমি তোমাদের বলেছি যে কোষ খালি চোখে দেখা যায় না, কিন্তু যেগুলো ডিম জাতীয় যত কোষ আছে এগুলো এক একটা কোষ, এগুলো খালি চোখে দেখা যায়। ডিমের মধ্যে সব থেকে বড় কোষ হলো উট পাখির ডিম। এই উট পাখির ডিমের দৈর্ঘ্য এবং প্রস্থ এটা একটু মনে রাখতে হবে। দেখো, এটার দৈর্ঘ্য হলো 17 সেন্টিমিটার আর প্রস্থ হলো 12.5 সেন্টিমিটার। আর মানুষের কোষের মধ্যে সব থেকে বড় কোষ হলো মোটর নিউরন। এটা শুরু হয় আমাদের মাথার পিছনের অংশ অথবা গ্রীবা থেকে পায়ের ডগা পর্যন্ত বিস্তৃত। মোটর নিউরনের দৈর্ঘ্য হলো 1.37 মিটার। উদ্ভিদ কোষ, পৃথিবীতে যত কোষ আছে তার মধ্যে উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ হলো শৈবাল। এই শৈবালের নাম হলো অ্যাসিটাবিউলারিয়া শৈবাল। এই শৈবালের কোষের দৈর্ঘ্য হলো 5 থেকে 10 সেন্টিমিটার। এবং পৃথিবীতে যত কোষ আছে সবচেয়ে ছোট কোষ হলো, সবচেয়ে ছোট কোষের নাম হলো মাইকোপ্লাজমা। স্বাভাবিকভাবে একটা কোষের যে আকৃতি, তাহলে এভারেজ আকৃতি, কোষের আকৃতি এটা হলো 10 মাইক্রোমিটার আর ওজন 1 ন্যানোগ্রাম। তাহলে দেখো, কোষের যে ইতিহাস, বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেছে। এই কোষ তথা সেল ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ক্ষুদ্র প্রকোষ্ঠ। কোন গ্রন্থের মাধ্যমে ওনার কোষের গবেষণা সবকিছু তিনি প্রকাশ করেছিল? মাইক্রোগ্রাফিয়া। স্বাভাবিকভাবে কোষ খালি চোখে দেখা যায় না, কিন্তু যত ডিম আছে এগুলো এক একটা কোষ, এগুলো খালি চোখে দেখা যায়। এর মধ্যে সব থেকে বড় কোষ হলো উট পাখির ডিম, যেটা হলো 17 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ।
আর মানুষের কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ হলো মোটর নিউরন, যেটা হলো 1.37 মিটার। এবং উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হলো শৈবাল, যেটা হলো অ্যাসিটাবিউলেরিয়া নামক শৈবাল, যেটার দৈর্ঘ্য 5 থেকে 10 সেন্টিমিটার। সব থেকে ছোট কোষের নাম হলো মাইকোপ্লাজমা, যেটার ব্যাস হলো 0.1 মাইক্রোমিটার। এবং বিজ্ঞানী রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিল, এটা ছিল মূলত মৃত কোষ আবিষ্কার করেছিল। তাহলে দেখো তো, বিজ্ঞানী রবার্ট হুক কাঠের সিপি থেকে যে কোষ আবিষ্কার করেছিল, কাঠের সিপিটা ছিল মৃত, অর্থাৎ তাহলে কোষটাও হবে কি মৃত। এখান থেকে আমাদের একটা পয়েন্ট জানতেই হবে, আরেকজন বিজ্ঞানীর নাম, যে বিজ্ঞানীর নাম হলো অ্যান্থনি ভ্যান লিয়েনহুক। দেখো, অ্যান্টনি ভ্যান লিয়েনহুক। তাহলে বিজ্ঞানী অ্যান্থনি ভ্যান লিয়েনহুক যে কোষ আবিষ্কার করেছিল, বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে মৃত কোষ আবিষ্কার করেছিল। এবং অ্যান্থনি ভ্যান লিয়েনহুক জীবিত কোষ আবিষ্কার করেছিল। মনে রাখতেই হবে, সেটা হলো 1674 সালে। দেখো, দুইটা সাল এখানে মনে রাখতে হচ্ছে। এক হলো জীবিত কোষ আবিষ্কার করেছিল বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে, আর অ্যান্থনি ভ্যান লিয়েনহুক জীবিত কোষ আবিষ্কার করেছিল কত সালে? 1674 সালে। ইনি কি কোষ আবিষ্কার করেছিল? জীবিত কোষ আবিষ্কার করেছিল। এই দুইটা সাল এবং দুইজন বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে। দেখো, কোষের ইতিহাস আমি আরেকবার রিপিট করতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। তাহলে কোষ শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সেলুলা, যার অর্থ কি? ক্ষুদ্র প্রকোষ্ঠ। বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করে এবং কোষের সকল কিছু গবেষণা উনি যে গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেছিল, সেই গ্রন্থের নাম হলো মাইক্রোগ্রাফিয়া গ্রন্থ। স্বাভাবিকভাবে কোষ খালি চোখে দেখা যায় না, কিন্তু কিছু কোষ আছে যাদেরকে খালি চোখে দেখা যায়, যেমন ডিম খালি চোখে দেখা যায়। তাহলে এই ডিমের মধ্যে সবচেয়ে বড় ডিম কোনটি? উট পাখির ডিম। এটার দৈর্ঘ্য কত? 17 সেন্টিমিটার এবং প্রস্থ 12.5 সেন্টিমিটার। আর মানুষের কোষের মধ্যে সবথেকে বড় কোষ হলো মোটর নিউরন 1.37 মিটার। উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় কোষ হলো শৈবাল, যেটার নাম হলো অ্যাসিটাবিউলেরিয়া। এটার দৈর্ঘ্য হলো 5 থেকে 10 সেন্টিমিটার। পৃথিবীতে সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা। এটার দৈর্ঘ্য হলো তোমার 0.1 মাইক্রোমিটার অথবা ব্যাস 0.1 মাইক্রোমিটার। স্বাভাবিকভাবে কোষের আকৃতি 10 মাইক্রোমিটার আর ওজন 1 ন্যানোগ্রাম। আমি তোমাদের দুইটা সাল মনে রাখতে বলেছি। একটা হলো 1665 সালে সর্বপ্রথম রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিল সেটা ছিল মৃত কোষ, আর অ্যান্থনি ভ্যান লিয়েনহুক 1674 সালে যে কোষ আবিষ্কার করেছিল সেটা ছিল জীবিত কোষ। এখন আমরা পরের টপিকসে যাব, কোষের বৈশিষ্ট্য। কাকে বলে? তোমরা জানো যে কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। আমাদের অসংখ্য কোষ নিয়ে আমাদের এই জীবদেহ গঠিত। তা কোষের প্রথম যে বৈশিষ্ট্যটা দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য কোষের, এটার 10টা বৈশিষ্ট্য তোমাকে মুখস্থ না করে মনে রাখতে হবে। 1 নম্বরে কোষের সুনির্দিষ্ট একটা আকৃতি আছে। 1 নম্বরে আকৃতি আছে, অথবা তুমি এটাকে বলতে পারো গঠন আছে। এর সাথে আরেকটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো কোষের মধ্যে জীবন ধারণের জন্য সকল উপাদান বিদ্যমান আছে, যেটাকে বলা হয় আণবিক উপাদান বিদ্যমান। আণবিক উপাদান আছে, উপাদান।
উপাদান আছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কোষ যেহেতু যারা জীবিত তাদের খাদ্য গ্রহণের প্রয়োজন হয়, তাহলে এরা খাদ্য গ্রহণ করে, আর যেটাকে বলা হয় কাঁচামাল গ্রহণ করে, কাঁচামাল গ্রহণ করে, কাঁচামাল গ্রহণ করে। কাঁচামাল কি? মূলত গ্লুকোজ C6H12O6। কাঁচামাল গ্রহণ করে তুমি জানো না যে এটা কোষের মধ্যে প্রবেশ করবে, এবং কোষের মধ্যে প্রবেশ করার পরে কোষের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম আছে, অন্য অঙ্গাণু আছে। তোমরা জানো যে এক অণু গ্লুকোজ ভেঙে মোট 36 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে কাঁচামাল গ্রহণ করে তৃতীয় নম্বর পয়েন্ট হবে এরা শক্তি সংগ্রহ করতে পারে, অর্থাৎ কাঁচামাল গ্রহণ করে শক্তি উৎপাদন করতে পারে, উৎপাদন করে। চতুর্থ নম্বর পয়েন্ট, যারা শক্তি উৎপাদন করতে পারে তারা সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। তাহলে পরের পয়েন্ট হবে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, বেড়ে উঠতে পারে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। পঞ্চম নম্বর, যারা সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে তারা চারপাশের যে কোনো উত্তেজনায় সাড়া প্রদান করতে পারে। আমি ছোট করে লিখলাম, সাড়া প্রদান করতে পারে, করতে পারে। তাহলে দেখো, এক নম্বর পয়েন্ট, একটা কোষের সুনির্দিষ্ট আকৃতি আছে, আণবিক উপাদান আছে যেগুলোকে বলা হয় কোষের জীবন ধারণের জন্য যত উপাদান সেই উপাদানকেই বলা হয় আণবিক উপাদান। কোষ কাঁচামাল গ্রহণ করতে পারে, অর্থাৎ গ্লুকোজ গ্রহণ করতে পারে, গ্লুকোজ গ্রহণ করে শক্তি উৎপাদন করতে পারে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। যারা সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে তারা চারপাশের যে কোনো উত্তেজনায় সাড়া প্রদান করতে পারে। 6 নম্বর পয়েন্ট, পরিবেশের তারতম্যতার মাঝেও কোষ তাদের স্থিতি অবস্থা বজায় রাখতে পারে, আর এটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক অবস্থা, হোমিওস্ট্যাটিক অবস্থা, হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। এবং দিন যত যাবে, অর্থাৎ কাল পরিক্রমায় এরা অভিযোজিত হতে পারে, অভিযোজিত হতে পারে। অভিযোজন শব্দটার অর্থ হলো খাপ খায় না। 8 নম্বর পয়েন্ট, যেহেতু এরা জীবিত এদের বিপাক ক্রিয়া আছে, বিপাক ক্রিয়া আছে, বিপাক ক্রিয়া আছে। 9 নম্বর পয়েন্ট, যেহেতু এরা জীবিত এদের মৃত্যু আছে, মৃত্যু আছে। যেহেতু কোষের মধ্যে নিউক্লিয়াস আছে আর নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু আছে, ক্রোমাটিন তন্তু পরবর্তীতে ক্রোমোজোমে পরিণত হয় আর ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, তাহলে কোষ জিন ধারণ করতে পারে, কোষ জিন ধারণ করতে পারে। দেখো, আমি আরেকবার বলতেছি, তোমাদের কোষের বৈশিষ্ট্য ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথম যে কথাটা, 1 নম্বর পয়েন্ট মুখস্থ করা যাবে না। দেখো, একটা কোষ, কোষের আকৃতি আছে, এর মধ্যে জীবন ধারণের জন্য সকল উপাদান আছে, এরা কাঁচামাল গ্রহণ করতে পারে, অর্থাৎ গ্লুকোজ গ্রহণ করতে পারে। গ্লুকোজ গ্রহণ করে
শক্তি উৎপাদন করতে পারে। শক্তি যারা উৎপাদন করতে পারে তারা সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, চারপাশে যে কোনো উত্তেজনায় সাড়া প্রদান করতে পারে, বাইরের পরিবেশের তারতম্যতার মাঝেও নিজেদের স্থিতি অবস্থা বজায় রাখতে পারে, এটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক অবস্থা। কাল পরিক্রমায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, এটাকে বলা হয় অভিযোজন ক্ষমতা। এদের বিপাক ক্রিয়া আছে, মৃত্যু আছে এবং জিন ধারণ করতে পারে, পরবর্তীতে এই জিনটাই অন্য বংশান্তরে প্রবেশ করতে পারে এবং জিন প্রকাশ পাইতে পারে। তাহলে কোষের বৈশিষ্ট্য কেন? এরপরে আছে হলো সাইটোলজি। সাইটোলজি দেখো, সাইটোলজি 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 দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে। সাইটোলজি দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ একটা হলো কিটস, কিটস শব্দের অর্থ হলো সেল। আরেকটা এসেছে লগোস, লগোস শব্দের অর্থ হলো স্টাডি। দেখো, জীববিদ্যার যে শাখায় কোষের আকার, আকৃতি, গঠন, কাজ, বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি। দেখো, সেল আবিষ্কার করেছে বিজ্ঞানী রবার্ট হুক। তাহলে সাইটোলজি মানে হলো কোষবিদ্যা। তাহলে সাইটোলজির জনক কে হবে? সাইটোলজির জনক হলো বিজ্ঞানী রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক। কিন্তু যদি তোমাদের আসে আধুনিক সাইটোলজির জনককে অথবা আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে যদি তোমাদের কোশ্চেনে থাকে আধুনিক কোষবিদ্যার জনককে, কোষবিদ্যা, আধুনিক কোষবিদ্যার জনক হলো বিজ্ঞানী চার্লস পি সোয়ানসন। তাহলে সাইটোলজি, সাইটোলজির প্রথম কথা হলো সাইটোলজি দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে, একটা কিটস আর একটা লগোস। কিটস শব্দের অর্থ সেল আর লগোস শব্দের অর্থ হলো স্টাডি। তাহলে জীববিদ্যার যে শাখায় কোষের আকার, আকৃতি, গঠন, কাজ, বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কোষবিদ্যা অথবা সাইটোলজি। সাইটোলজির জনককে তাহলে বলবা বিজ্ঞানী রবার্ট হুক। যদি বলে আধুনিক সাইটোলজির জনককে তাহলে হবে ছোট কথায় মনে রাখবা বিজ্ঞানী সোয়ানসন, বিজ্ঞানী সোয়ানসন। তোমাদের যে পর্যন্ত আমি পড়াইছি একবার বলে দিতে চাই, সেটা হলো আজকের লেকচার আমাদের যে বিষয়গুলো ছিল সেটা হলো কোষের ইতিহাস, কোষ কাকে বলে, কোষের বৈশিষ্ট্য, সাইটোলজি। আমি একবার রিপিট করতেছি। দেখো, বায়োলজি শব্দটা দুইটা শব্দ থেকে এসেছে, একটা হলো বায়োস আর একটা হলো লোগোস। বায়োস শব্দের অর্থ লাইফ বা জীবন, আর লোগোস শব্দের অর্থ হলো স্টাডি। জীবন সম্পর্কিত জ্ঞানকেই বলা হয় বায়োলজি। বায়োলজির জনককে বিজ্ঞানী অ্যারিস্টটল, কিন্তু যদি বলে বোটানির জনককে তাহলে হবে বিজ্ঞানী থিওফ্রাস্টাস। এরপরে আছে আমাদের কোষের ইতিহাস। কোষকে আবিষ্কার করেছে বিজ্ঞানী রবার্ট হুক, কত সালে? 1665 সালে। কোষ বা সেল শব্দটা ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে, যার অর্থ হলো ক্ষুদ্র প্রকোষ্ঠ। বিজ্ঞানী রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিল সেটা ছিল তো মূলত মৃত কোষ, এবং উনার গবেষণা যে গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেছিল সেই গ্রন্থের নাম হলো মাইক্রোগ্রাফিয়া। কোষ খালি চোখে দেখা যায় না, কিন্তু আমরা জানি যে উট পাখির ডিম বা ডিম জাতীয় যত কোষ আছে সেগুলো খালি চোখে দেখা যায়, এবং উট পাখির ডিমের দৈর্ঘ্য এবং প্রস্থটা একটু মনে রাখিও 17 সেন্টিমিটার এবং 12.5 সেন্টিমিটার। মানুষের কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ হলো মোটর নিউরন, যেটা হলো 1.37 মিটার। উদ্ভিদের মধ্যে সবচেয়ে
বড় কোষ হলো শৈবাল, যেটা হলো অ্যাসিটাবিউলেরিয়া, এটার দৈর্ঘ্য হলো 5 থেকে 10 সেন্টিমিটার। সব থেকে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা, যেটা হলো 0.1 মাইক্রোমিটার। একটা কোষের আকৃতি হয়ে থাকে 10 মাইক্রোমিটার, ওজন 1 ন্যানোগ্রাম। আমরা জানি যে বিজ্ঞানী রবার্ট হুক ইনি মৃত কোষ আবিষ্কার করেছিল এবং জীবিত কোষ আবিষ্কার করেছিল বিজ্ঞানী অ্যান্থনি ভ্যান লিয়েনহুক 1674 সালে। গেল। এরপরে কোষের বৈশিষ্ট্য, আমি বলেছি যে কোষের 10টা বৈশিষ্ট্য আছে। 10টা বৈশিষ্ট্য এই চিত্র দেখেই তোমাকে মনে রাখতে হবে। 1 নম্বর, কোষের একটা আকৃতি আছে এবং কোষের জীবন ধারণের জন্য সকল উপাদান কোষের মধ্যে অবস্থান করে, যেটাকে বলা হয় আণবিক উপাদান। কোষ তোমার কাঁচামাল গ্রহণ করতে পারে, অর্থাৎ গ্লুকোজ গ্রহণ করতে পারে, গ্লুকোজ গ্রহণ করে শক্তি উৎপাদন করতে পারে এবং শক্তি উৎপাদন করতে পারে যারা, তারা সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, চারপাশের যে কোনো উত্তেজনায় সাড়া প্রদান করতে পারে। পরিবেশের তারতম্যতার মাঝে কোষ নিজেদেরকে বাঁচিয়ে রাখার যে ক্ষমতা আছে সেটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক অবস্থা। এবং এই বাইরের পরিবেশের তাপমাত্রা যদি তারতম্য চলতেই থাকে, একসময় কোষ নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, এটাকে বলা হয় অভিযোজন ক্ষমতা, অর্থাৎ নিজেকে খাপ খাইয়ে নেওয়া। কোষ যেহেতু জীবিত, তার বিপাক ক্রিয়া আছে এবং তার মৃত্যু আছে এবং এটা জিন ধারণ করতে পারে। এরপরে আমরা যাব হলো সাইটোলজি। সাইটোলজি দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে, একটা কিটোস যার অর্থ হলো সেল, আর একটা লোগোস যার অর্থ হলো স্টাডি। জীববিদ্যার যে শাখায় কোষের আকার, আকৃতি, গঠন, কাজ এবং বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি। সাইটোলজির জনক হলো বিজ্ঞানী রবার্ট হুক, কিন্তু যদি বলে আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে হবে বিজ্ঞানী সোয়ানসন। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।